নমস্কার। এমএস মোটিভেশনাল স্টোরিতে আপনাদের স্বাগত। লেখক সালাউদ্দিনের লেখা গল্প অবহেলা শেষে আপনাদের পাঠ করে শোনাবো। ডাক্তার ওনার কাঁধে হাত রেখে বলেন, সরি স্যার, আপনার মায়ের লিভার ক্যান্সার হয়ে গেছে। হয়তোবা আরো বেশি হলে 40 দিন বাঁচবে। পরীক্ষা করলে পুরো শিওর হওয়া যাবে। কথাটা শুনতেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রোবটের মতো মেপে মেপে কয়েক কদম এগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন। হাত দুটোর কোনোই হাঁটুতে ভর দেওয়া, 10টা আঙুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাঁদতে লাগলেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গিয়ে ওনার পাশে বসলাম। ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। উনি বলতে লাগলেন, কেন এমন হয় আমার সাথে? সব সময় কেন এমন হবে? এ জীবনে কি কখনো সুখ পাবো না আমি? কেন এমন হয় বারবার? কেন? বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বোলাতে থাকি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আমার কিছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎই উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পড়েন। আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে। আমার মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শিগগিরই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত প্রায় 10টা। আমাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজে। উনি নিজ হাতে আমাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে চলে আসে। প্রায় রাত 1টার দিকে আমার একবার ঘুম ভেঙে যায়। দেখি উনি সোফায় নেই, ঘরের দরজা খোলা। আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি। অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই। দেখি দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে কাঁদছেন। আমি খুঁজে পাই না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এত কাঁদতে পারে, ওনাকে না দেখলে বুঝতাম না। হয়তোবা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে। সারা জীবন সংগ্রাম করে আসছেন একা একা। জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গে ছিল, আর তিনিও ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না। আমি ওনার পাশে গিয়ে বসতে উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান, ঘরে গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি, তাই উনিও আর কিছু বলল না। ওভাবেই বসে রইল। আমি ওনার দিকে আর একটু এগিয়ে গেলাম। ওনার হাতটা জড়িয়ে ধরে মাথায় ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথেই উঠে অন্যদিকে চলে গেল। আমি আবার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে। এতে যদি উনি আমাকে ক্ষমা করেন, সেই ভাবনা থেকে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন। আমি আরো জোরে জড়িয়ে ধরলাম। উনিও জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উঁচিয়ে আমাকে থাপ্পড় দিতে নেয়। আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায়। চিড়িঘরের কাছে গিয়ে দেওয়ালে ড্রিম করে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যেই রাগটা কমাতে চেয়েছিলেন, সেটা দেওয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পরে আবার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা। তাই ঘরে চলে যাই। এতক্ষণই উনি আবার ঘুমিয়ে পড়েছেন। সোফায় শুয়ে আছেন একেবারে জড়সড় হয়ে। হয়তো শীত লাগছে। ঘরে একটাই কাঁথা, আর সেটা আমি দখল করে রেখেছি। তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমোচ্ছেন। আমি কাঁথা এনে ওনার ওপরে দিতেই ঘুমের ঘোরে তা টেনে গায়ে জড়িয়ে নেন। খুব নিষ্পাপ লাগছিল ওনাকে। সারাটা দিন কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে। দেওয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এড বক্স ছিল। আমি সেখান থেকে একটু ভায়োডিন নিয়ে তুলো দিয়ে হাতে ঘষতেই উনি নড়ে চড়ে উঠে বসেন। কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছেন, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ। তখন শাশুড়ি আমার রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান, আর এক নাগাড়ে বলতে শুরু করেন, অবন্তী মারে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না।
জানিস রে মা, ছেলেটা সেই ছোটবেলাতে বাবাকে হারায়। জানিস, সেই অল্প বয়সেই কষ্ট করে কাজ করে পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য, আমি করি নাই। ছেলেটাকে নিয়ে বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়েও কষ্ট বেশি পাইছে। বাপ মরার পরে এলাকার লোকের আদরও পায় না। আবার আমার বাপের বাড়ির আদর পায় নাই। তারপরেও কোনোদিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিচ্ছে। যেদিন তোকে দেখতে যাই, অনেক ভালো লাগে তোকে। ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখে তারপর আমার মত জানাবো। শুধু বলেছিল, মা তুমি যা ভালো বোঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তো তুই এই বাড়ির বউ হয়ে আসলি। আমি তোকে তুই তুই করে বলি, তাই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনেও আদর পায়নি। তুই একটু আদর দিয়ে আগলাইয়ে রাখবি, দেখবি তোকে মাথায় তুলে রাখবো। আমার জন্য কাঁদিস না। আমি তো বুড়ো হয়ে গেছি। বুড়া মানুষ তো মরণ লাগবই। কত জোয়ান মানুষই ময়রা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেদিন। ওনাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও কোনোদিন এত আপন করে পেয়েছি কি না জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, পাগলি মাইয়া, কান্দোস কেন? বুইড়া মানুষের লাইগা কাঁদলেই কি হইব? তুই খালি আমার পোলাডারে দেইখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর বদলে আমিও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তাকে ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামীকে সব সময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবার আমার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দিব, এতদিন কেন ফোন দিইনি, কেন ফোন অফ ছিল, দুনিয়ার সব কথা। আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আবার তার কথা ভাবতে থাকি। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ ঘরে কারোর আসার শব্দ পাই। আমি ফোনটা না লুকিয়ে পেছনের দিকে ঘোরাতেই দেখি আমার স্বামী অফিস থেকে ফিরেছে। উনি আমার ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে, কিন্তু কোনো রিয়াক্ট না দেখিয়ে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি। আমার বয়ফ্রেন্ডের প্রতি আবার মায়া বেড়ে যায়, কেননা এমনিতেই আমাদের রিলেশনে সেই সেই কলেজ লাইফ থেকে প্রায় 3 বছরের। আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো, কিন্তু কিছু বলতো না। এভাবে প্রায় 20 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উনিও উঠেছেন। হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে দেয় বাড়িতে নিয়ে যান, ওনার সময় একদম শেষ হয়ে আসছে। যা চায় নিয়মিত দিন, হয়তো বা 2-1 দিন আছে। ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে আমি ওনাকে আর ঠিক মতো খেতে দেখিনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিক মতো কথাও বলতো না। ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে, অবন্তী মারে, এদিকে আসতো, শোন তোকে কয়টা কথা বলি। আমি বললাম, আম্মা বলেন, কি বলবেন? উনি বলতে শুরু করেন, শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, এটা তুই মনে হয় জানোস। তারপরও আবার বলি শোন, আমি আমার ছেলের কাছে এখনো পর্যন্ত যা চাইছি ও সবটুকু চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব ছুতে দেয়নি। আমি তো তোকে কিছুই দিয়ে যেতে পারলাম না রে। অতঃপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকি খাটের এক কোণে। আমি তো ওনার কথা শুনে হতভম্বই হয়ে যাই। আমার শাশুড়িও কি তবে আমার ব্যাপারে সব জানে? আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন মা, পৃথিবীতে যে যা চায় তা কি কখনো পায়? অনেকেই সময় পায় না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পায় নাই। বড় হয়েও আমার পায়ে মাথা রাখা ঘুমাতো। জানিস, ও টাকা জমানো দিয়ে এত ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলো আর কারণ না, হবু বউয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোনই নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ড্রয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি, হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপর এই বাড়িতে তুই আরো কত ভাবতাম 2-1টা নাতি
নাতনি থাকবো, বাড়িতে ঘরগুলো আবার ভরে যাবে। কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করেছি মনে হলেও আবার বলি যে ছেলেটা আমারে কষ্ট রাখেই নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটারে একটু সুখে রাইখা যাইতে। পোলাটারে আমার রাইখা ছাদে উঠায়া একলা একলা কাঁদে। আমি দেখাও লুকায় যাই, যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে ও খুব কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমু না, আমারে মাফ কইরা দিস। আমি না বুঝা তোরে এই বাড়ির বউ বানায় আনছি। এখন যা ঘুমিয়ে, আমি শেষবারের মতন আজকে একটু ঘুমাই। তুই পারলে আমারে একটু অজুর পানি আয়না দিস, নামাজ পইরা ঘুমাই, যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাপও চাই নাই। অজুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হইতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটতেছেন। তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি ঘরে চলে আসি। উনিও একটু পরে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠে শাশুড়ির ঘরে যাই। দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে, নামাজ শেষ করে তসবিহ হাতে বসে আছেন। আমি জিজ্ঞাসা করি, আম্মা কিছু খাবেন এখন? চা বানিয়ে দিব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পর পর শাশুড়ির খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতে পারি না। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি। দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি না তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারে বলে। আমি ঘোরের মধ্যে বলে ফেলি, আমার শাশুড়ি হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীতি অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামীর চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই। দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতেই যা দেখি তা আমার শিরা উপশিরা হিম হয়ে যায়। আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদছে। আমার শাশুড়ি তখন আর পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার কানে একটা কথাই বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই। আর কোনোদিন কেউ হয়তো আমাকে অত আপন করে নেয়নি। ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পরেই আমার বাবার বাড়ির অনেকে চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আচারের নামাজের পরে জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়। আবার কান্নাকাটি শুরু করে দেন। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেন যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি। রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাতে 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন, আমি ঘরে। তখনই আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বলতেই খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বকা দিলেও সে উল্টে আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দিই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ি মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়। আমার তেমন কোনো কথা বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমায় বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ড্রয়ার খুলি। দেখি পশ্চিম পাশের ড্রয়ারের পুরোটা ঠাসাঠাসি ভর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিসের কাপড় খুব সুন্দর করে ডিজাইন করা। অনেকগুলো গহনা, সুন্দর একজোড়া পায়েল এবং একটা সোনালী রঙের ঘড়ি। আমি ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি। পায়েল জোড়া খুব সুন্দর হওয়াতে তখনই আমার পায়ে পড়েনি। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যাই। তখন আমার পায়ে ঝনঝন শব্দ পেয়ে উনি ঘরে আসেন। এসে আমাকে বকাঝকা শুরু করে দেন। আপনি কোন সাহসে আমার ড্রয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি একবারও আমাকে জিজ্ঞাসা করেছেন? বলেই সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন করেননি। অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়ার মানেটা আমি বুঝিনি। কিন্তু থাপ্পড় খেয়ে আমার মাথায় রাগ উঠে যায়। আমি উল্টে ওনাকে ঝাড়তে শুরু করি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি ভাবছেন আমি কিছুই বলবো না?
আমাকে আর ৮-১০টা মেয়ের মতো ভাববেন না। উনি তো বলতে শুরু করেন, তোকে কি ভাববো? আর তুই ৮-১০টা মেয়ের মতো হবি? কেন? তুই যে কেমন মেয়ে তা আমি অনেক ভালো করে বুঝতে পারছি। আমিও রাগের মাথায় বলতে শুরু করি, হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ওনার মুখটা শুকিয়ে যায়। তারপর একটু নিচু গলায় উত্তর দেয়, তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন আগ বাড়িয়ে ডিভোর্স দিতে যাব? যা এক্ষুনি চলে যা। দেখ তোর কোন দরদই তোকে নেয়। আমিও আর দেরি করিনি, তখনই নিজের বাড়ি চলে যাই। ওই দিনের সেই ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে। আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাইরে। আজকের গল্পের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।